যে আবার প্রসঙ্গটি যেতে চাই সেটি আবার লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়ছেন না বা ছাড়া হইতেছে না, এরকম একটা প্রশ্নের জবাবের এক পর্যায়ে তিনি বলছেন ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে কি আছে সেগুলি জানতে চায় না, তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয়। স্যার আপনি এইটা দেখছেন কি না যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে, টু মাই আটার সারপ্রাইজ। আপনার মন্তব্য একটু শুনতে চাই। না, এটার মধ্যে আমি একটু যোগ করে রাখি স্যার, যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন নাই, কিন্তু কথাটা একটু হাসিনা-এস্ক হয়েছে, শেখ হাসিনার মতো হয়েছে। না, আমি আপনাকে বলি স্যারের কথাটা সীমিত ক্ষেত্রে সত্যি, কোন কোন ভোটারের ক্ষেত্রে এটা সত্যি, কিন্তু সিংহভাগ ভোটারের ক্ষেত্রে এটা সত্যি না। যদি শুধু টাকা দিয়েই ভোট কেনা যেত তাহলে তো আওয়ামী লীগ আপনার 2018 সনে কিনেই ভোট করতে পারতো, এই রাতের ভোট তো করতে হতো না। যদি টাকা দিয়েই ভোট করা যেত তাহলে তো 2014 আর 2024 এই নির্বাচনী নাটক আওয়ামী লীগকে করতে হতো না, কারণ কে না জানে সবচেয়ে বেশি টাকা আওয়ামী লীগের হাতে আছে। স্যার তো সীমিত ক্ষেত্রে বলেছে, সীমিত ক্ষেত্রে কোনো ভোটারকে হয়তো করা যায়, ভোট ব্যাংক আছে আমাদের এখানে, আপনি জানেন তো সত্যি, সেটাকে হয়তো একটু স্যার জেনারেলাইজ করে ফেলেছে, এটা হয়তো একটুখানি আপনার কনফিউশনে তৈরি করেছে। আরেকটি বিষয় আপনার সাথে নামের সাথে জড়িত, কিন্তু আমি বিষয়টাকে আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি যে গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে সেটা আমরা চেয়েছিলাম, অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিলও করা হবে, কিন্তু সেই চুক্তিগুলি বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই, জনসমক্ষেও আসে না। এটার কারণ কি? অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক, কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু। আমি স্যার আপনাকে দালাল শব্দটি বলতে পারলাম না, কিন্তু অনেকে এটাও বলে। যাই হোক খালেদ, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি 15 বছর এই কথাটা শুনেছেন যে আমি পাকিস্তানের দালাল, আমি পাকিস্তানপন্থী, আমি আইএসআই এর এজেন্ট? প্রচন্ড ভাবে শুনেছেন না? আমি রাজাকার, ছাত্রলীগ মিছিল করেছে আমাকে ধাওয়া করে পাকিস্তানে পাঠিয়ে দিবে, অনেকবার তো শুনেছেন অনেক কিছু। হ্যাঁ, তো এখন বললাম যে এটা তো আপনার কিছু মানুষ এত সরল প্রকৃতি, তাদের কোনো একটা মানুষ অন্য একটা কিছু বললো সাথে সাথে বিশ্বাস করা শুরু করে, আমাদের বৈশিষ্ট্য। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর, তারা এইসব প্রচারণায় কান দেয় না। আপনার নিশ্চয়ই মনে আছে, আমি ক্ষমতাসীন হওয়ার পর আমাদের এই সরকার দায়িত্বে আসার পর, আমার দায়িত্বে আসার পর ভারতীয় পত্রপত্রিকায় বরং আমাকে নিয়ে অপপ্রচার করা হয়েছে, যে লস্করে তৈয়বার জিনিসটা সম্পূর্ণ অপপ্রচার, কি জঘন্য অপপ্রচার করা হয়েছে। তো এটা আপনার এতই হাস্যকর। এখন আপনার মাঝে মাঝে আমাকে ধরেন লোকজন বলে কি, ভাই আপনি এগুলি প্রশ্ন উত্তর দেন না কেন? খালেদ, আমাকে একটা সেকেন্ড বলতে দিন। দেখেন, আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন, আপনি মাঝে মাঝে কিছু ভিখারিকে দেখেন না, ময়লা হাতে নিয়ে হাঁটে, থুতু মারে লোককে, ময়লা ছুঁড়ে মারে, আপনি কি তাকে কনফ্রন্ট করতে যান নাকি আপনি একটু মানে একটু দূরে দূরে সরে থাকেন? তো এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে আমি ওই ধরনের আবর্জনা ছুঁড়ে মারা, যে নোংরা যা থাকা, যে আপনার যে লোক রাস্তার মধ্যে, মানে আমার কাছে মনে হয় কি, যে বাংলাদেশের হয়তো খুব বেশি হলে আমার যারা ফলোয়ার আছে, ভক্ত আছে, বা আমাকে যারা ভালোবাসেন, তাদের মধ্যে হয়তো 10% মানুষ যারা খুবই সরল মনা, খুব গভীরভাবে চিন্তা করেন না, তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে। কিন্তু 90% মানুষের মনে এগুলি হাস্যরস ছাড়া কিছু উদ্রেক করে না। আর ভারতের সাথে চুক্তি, আপনাকে আমি বলি এটা অবশ্যই প্রকাশ করা উচিত। এখন ধরেন চুক্তিগুলো তো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, ঠিক না? এখন আপনি আপনার প্রোগ্রামে একটু পররাষ্ট্রমন্ত্রীকে বা এই দায়িত্বে যারা আছে তাদেরকে এনে জিজ্ঞেস করলে ভালো হয়। কারণ আমি আপনাকে একটা জিনিস শুধু বলি, আমরা যখন কোনো মিটিং এ বসে, খালেদ আপনি যখন ডয়েচে ভেলেতে কাজ করতেন, আপনি যখন মিটিং এ বসতেন, আপনি যে মতামতটা দিতেন সেটাই কি ডয়েচে ভেলের মতামত হতো না? ঠিক না? এখন আমার মতামত আমি দিব, একজনের মতামত আর দিবে, অনেক সময় হতো না। তো আমি আপনাকে একটা জিনিস একটু ব্যাখ্যা করে বলি। ধরেন আমি যখন ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলাম, আমাদের 2-1 জন শিক্ষক ছিলেন ফাঁকিবাজ, ক্লাস নিতেন না। 2-1 জন শিক্ষক ছিলেন খাতা অনেক দেরি করে দিতেন, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা একাডেমিক কমিটি মিটিং এ প্রতিবারই সবচেয়ে বেশি এগুলি নিয়ে আমি সোচ্চার ছিলাম, কিন্তু আলটিমেটলি দেখা যেত ডিসিশন হতো না। কেউ কেউ বলতো থাক, এত করা হওয়ার কি দরকার, থাক, আমাদের ডিপার্টমেন্টে বদনাম হবে, থাক, এরকম করে কোনো ব্যবস্থাই নেওয়া হতো না। কিন্তু আমি তো বলে যেতাম, এখন ব্যবস্থা যে নেওয়া হতো যে না, আমার ডিপার্টমেন্টে কোনো ফল্টের জন্য ছাত্র বলে নাই স্যার, ওই যে রাজনীতিতে দোষারোপ আমার উপর আসবে কেন? আপনি সরকারকে দোষ দেন অথবা কনসার্ন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করেন। আপনাকে কোনো, তবে আমার যেটুকু ধারণা, আমি যেটুকু বিশ্বাস করি, এগুলি
এগুলি প্রকাশ করা না, এগুলি এই চুক্তি প্রকাশ করার সময় এখনো চলে যায় নাই। আপনাকে শুধু একটা জিনিস বলি, আমরা এই সরকারে আমরা দায়িত্ব গ্রহণ করার পর একটা কাজ করেছি যেটা ভারত কখনোই চায় নাই, সেটা হচ্ছে আমাদের ইউএনইসি যে কনভেনশন আছে, ওয়াটার কনভেনশন, যেটা আমাদের আন্তর্জাতিক নদীর প্রবাহে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে, সেটা আমরা র্যাটিফাই করেছি, এক্সিড করেছি, অনুসমর্থন করেছি। এটা আমরা খুব শীঘ্রই আপনি ঘটা করে জানবেন। তো এই সমস্ত আপনার দেশের স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক চুক্তি সেগুলো আমরা করে যাচ্ছি। আর চুক্তি, আরেকটা কথা শুধু বলি, চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায় না। অবশ্যই আমি একটু দর্শকদের মনে করে দিতে চাই, যখন আসলে বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা ছিল, কেউই আসলে ঠিক মতো কথা বলতে সাহস করতো না, তখন কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আমি আসলে গত 15 বছরের কথা বলতেছি, প্রফেসর আসিফ নজরুল একদম তার দৃঢ় মানে বুলন্দ আওয়াজে তিনি এগুলি নিয়ে কথা বলেছেন। সেই জন্য আমাদের আশা প্রফেসর আসিফ নজরুলের কাছে অনেক বেশি যে ভারত একচেটিয়াভাবে আপনাকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে, আপনাকে বলছে যে এখানে স্থলবন্দর আমি ব্যবহার করতে দিব না। আমাদের হাতে কি কোনো কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি? আমি পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রেস সচিবের কাছেও, তারা বলেছেন তারা নাকি কোনো রিটালিয়েশনে বিশ্বাস করে না। প্রেস সচিব, এটা রিটালিয়েশনের কি হইল? মানে ঘটনা হচ্ছে ভারত একচেটিয়াভাবে এগুলি, স্যার আমি আপনার এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন, বা আপনি কেন এগুলি কিছু বলেন না, বা আসলেই কি আমাদের হাতে কিছু নাই? ভেরি গুড কোয়েশ্চেন। এখন ধরেন এখন ধরেন আমি আপনাকে বলি, খালেদ, আপনি আমাকে দুইটা প্রশ্ন করছেন, আমাকে একটু টাইম দিবেন বলা যে আপনি এটা কিভাবে সহ্য করেন এবং আপনি কেন বলেন না। আচ্ছা, আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষক ক্লাস নিত না, বা আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষকের একজন দুজন শিক্ষকের কারণে রেজাল্ট পাবলিশ করতে 2-3 মাস দেরি হয়ে যেত, আমার ডিপার্টমেন্টে যেই শিক্ষক ছাত্রদেরকে 0 নাম্বার এবং মাইনাস নাম্বার দিত, আপনার কি মনে হয় আমি এটা সহ্য করতাম? আমি তো প্রত্যেক একাডেমিক কমিটির মিটিং এ বলতাম। তা আপনার কেন মনে হয় না একই রকম সিচুয়েশন এখানেও আছে? কেন মনে হয় না হতে পারে? আমাদের তো প্রফেসর ইউনুস আছেন, প্রফেসর ইউনুস কেমন এটা না করবেন? মানে আমি আপনার সাথে আমার যে পরিচয় বা আলাপ আছে, হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে অত আলাপ পরিচয় ঘনিষ্ঠতা নাই, কিন্তু আমি তো উনারে জানি, তো উনারও তো এটাতে নিয়ে মানে নিজে এটা করা উচিত। এবং দেখেন স্যার, আপনার সাথে আমি যখন কথা বলতেছি, অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে 26 লক্ষ ভারতীয়, যদিও এটার কথা আপনি আগে বলছেন, কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই। মানে হাসিনা সরকার আর ইউনুস সরকারের কি তফাৎ ভারতের ইয়াতে? এটা আমি একটু আপনাকে বলি, এটা তো আমার ক্ষেত্রে কথা, স্যারের ক্ষেত্রে স্যার অনেক বড় প্রেক্ষিত থেকে জিনিসটা দেখে, আমি তো অত বড় প্রেক্ষিত থেকে দেখতে পারি না, ফলে আমার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট আনসার করা সম্ভব না ভারতের ব্যাপারে, ভূমিকার ব্যাপারে। যত বৈদেশিক সম্পর্কের যে ব্যাপার আছে সেটার সাথে কোনোভাবেই আমি ইনভলভ না। বৈদেশিক সম্পর্ক দেখে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে, আমাদের ওই যে আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ খলিল সাহেব আছে, দেখে আমাদের স্যার দেখে। আপনার মনে হয় কি, আপনি খালি ধরেন ডয়েট সেভেলেতে একটা জিনিস প্রচার হইলো কেন, তখন আপনি যদি কেউ জিজ্ঞেস করতো, আপনার কাছে মনে হতো ডয়েট সেভেলের জার্মান ভার্সনে কি প্রচার হয়েছে আমি কি জানি। তো আমার কাছে এরকম অবস্থা, আপনি উনাদেরকে জিজ্ঞেস করেন, এবং আমার ধারণা উনাদের আরো অনেক অনেক বড় প্রেক্ষিত থেকে দেখে অ্যাপ্রোপ্রিয়েট সময় অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেবেন। এখন আপনি বলেন, ধরেন আমাকে অনেকেই বলে যে 26 লক্ষ ভারতীয় ব্যাপারটা, তো 26 লক্ষ ভারতীয় ব্যাপারটা যদি বলে থাকি তাহলে এটা অত্যন্ত ভারত বিরোধী কথা। তো একই সাথে 26 লক্ষ ভারতীয় বললেন, এটা এত বড় একটা কথা বললেন আপনি, আবার বলে ভারতের দালাল, কোনো কিছু ঠিক নাই। 26 লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি, আমরা যখন 15 বছর অ্যাক্টিভিজম করতাম, অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম, অনেক বক্তব্য দিতাম, যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাকিউরেট হতো না। এখানে আমি সিপিডির একটা রিসার্চ পেয়েছিলাম, আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছে 5 লক্ষ, সিপিডি বলেছে 5 লক্ষ, আরেকটা বলছে এর চেয়ে অনেক বেশি হতে পারে। এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগারের চেয়েও ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে। এখন আপনি আমাকে বলেন, সিপিডির মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয়দা পরিচালনা করে, সিপিডির মতো প্রতিষ্ঠান যদি 5 লক্ষ বলে, আমার মাথায় তো ওইটাই গেঁথে আছে যে লক্ষ অনেক লোক কাজ করে। এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে 26 লক্ষের মধ্যে এক্সাজারেশন আছে, কিন্তু বিপুল সংখ্যক তো ছিল। এখন বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করত, তারা 5 অগাস্ট থেকে 8 অগাস্টের মধ্যে চলে যায় নাই, এটা আপনাদেরকে কে বললো? ওই সিচুয়েশন দেখে যদি আওয়ামী লীগের, একটা সেকেন্ড ভাই, আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে, ভারতীয় লোক চলে যাওয়ার কথা না। সেটা তো আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে, অথরিটি আছে, তাদেরকে আমি তাগিদও দিয়েছি, বিজাকে বলেছি। আমার মনে হয় যে এই ব্যাপারটা আপনি আসলে বলেছেন, পরিষ্কার করেছেন, এবং চলে যেতে পারে সেই সংখ্যা। তারা আবার যেহেতু আপনি যখন বলেছিলেন যে ভারতীয় একটা বিপুল সংখ্যায় কাজ করতে পারে, এবং সিপিটির উদাহরণটা দিয়েই আপনি বলেছিলেন, এবং জনাব
তৌহিদ হোসেন, যিনি আজকে পররাষ্ট্র উপদেষ্টা, তিনিও কাছাকাছি একটি কথা বলেছিলেন এবং সেইটার ব্যাখ্যা নানা রকম হতে পারে, যেহেতু তারা কি বলে নিবন্ধিত উপায়ে কাজ করতেন না, তাদের আসলে চলে যাওয়াটা অনেক বেশি সহজ, মানে ফ্লাইট ধরে বাস ধরে ট্রেন ধরে চলে গেলেই হলো। আমি আমাকে একটু বলতে দেন প্লিজ, এটা জরুরি খুব ইনফরমেশন। ধরেন আমাদের এখানে যারা ভারতীয়রা কাজ করতো, এটা আমরা ইনভেস্টিগেট করে জেনেছি, ওনাদের ওয়ার্ক পারমিট ছিল না। এটা কিভাবে সম্ভব হয়েছিল? এটা হাসিনা সরকার একটা ব্যবস্থা করেছিল, যখন একটা কোম্পানি কাজ পেত, ধরেন ভারতীয় একটা কোম্পানি একটা প্রকল্প পেল, ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগতো না। এটা আপনার খবর নিয়ে দেখেন, এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনেছি এটা কেন। ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না। এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক, 5 অগাস্ট থেকে 8 অগাস্টের সিচুয়েশন দেখে, যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার 10-20 হাজার লোক পালিয়ে গেছে, তো তারা ওখানে বসে থাকবে? ওকে, ঠিক আছে, এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে যখন আপনারা আরো জানবেন তখন নিশ্চয়ই আমরা আরো পরিষ্কার একটা ছবি পাবো। কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আমি আপনার কাছ থেকে, যেহেতু সাংবাদিকতার দুই একটা পাঠও আপনার কাছ থেকে আমার মানে প্রতি সময়ই নিতে হয়, যোগ করতে চাইছিলেন এই বিষয়ে। জি, আসলে আপনি, আপনার যে প্রশ্নটা ছিল যে মিডিয়ায় আসলে যারা কাজ করেন তাদের আর্থিক অবস্থাটা কেমন, এখানে আসলে আমি যদি আমাকে দিয়ে বলি, আমি খেয়ে পড়ে চলতে পারবো, আমি আমার মেয়েকে পড়াতে পারি, আমার ইনকাম কিন্তু এইটুকুই। হ্যাঁ, এর চেয়ে বেশি আমার কিন্তু ইনকাম না। তো যারা এর চেয়ে বেশি ইনকাম করে ফেলছেন অনেক অনেক কাজ করে, সেটা কিন্তু তাদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং যারা আসলে কাজটা এখন ওই অর্থে পাচ্ছেন না এবং তারা মনে করছেন যে তারা আসলে এখানে এখন আর থাকতে চান না, তাদের হয়তো আরেকটু অন্যরকম একটা লাইফ তাদের চিন্তা করেছেন, তারা দেশের বাইরে হয়তো অনেকে চলে গেছেন। কিন্তু এইরকম ব্যাপারটা একদমই না যে আমাদের এখানে আসলে প্রচুর টাকা ইনকাম করার সুযোগ আছে। 2-1 জন হয়তো করতে পারেন। এটা খুবই আসলে ওই রকম গল্পটা আবার ওইখানেই, যে যার কাছে টাকা আছে তার কাছে অনেক টাকা আছে, যার কাছে টাকা নাই তার কাছে আসলে কিছুই নাই। এবং আমি যেই জায়গাটা এখন আছি সেই জায়গা থেকেও আমাকে টাকা নিয়ে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। সো আমার সাথে যারা আরো অনেক কো-অ্যাক্টররা যারা কাজ করেন কিংবা লাইটে কাজ করে, প্রোডাকশনে সাপোর্ট করে, আপনি চিন্তাও করতে পারবেন না যে তাদেরকে আসলে টাকা নিয়ে কি ধরনের কমপ্লিকেশন ফেস করতে হয়। সো এখানে অনেকে আসে টাকাটাকে বিভিন্ন মাধ্যম থেকে, হয়তো কোনো একটা মাধ্যমে এই জায়গা থেকে বের করতে আসে টাকা, আমি জানি না যে কি করেন তারা। কিন্তু যারা জেনুইনলি এখানে কাজ করেন বা ইনভেস্ট করতে চান তাদের কিন্তু খুব বেশি লাভের মুখ তারা দেখেন না, 2-1টা এক্সেপশনাল কেস ছাড়া। যেমন আমি হাওয়ার কথা বলবো, হাওয়া ভীষণ ভালো ব্যবসা করেছে, ব্যবসা সফল একটা ছবি হয়েছে, কিন্তু আবার ধরেন ব্যবসা সফল এরকম অনেক ছবি আছে যেটা ভীষণভাবে প্রশ্নবিদ্ধ, কারণ সেখানে নারী বিদ্বেষ এবং সমাজের যেই জিনিসগুলো মানুষ দেখতে পছন্দ করে সেটাকেই পুঁজি করা হয়েছে, বিকজ তাদেরকে বিক্রি করতে হবে, এবং সেই সব ঘুরে ফিরে এক জায়গায় চলে আসছে যে বিক্রিটা বা মানুষের পর্যন্ত পৌঁছানোটা এত বেশি মুখ্য হয়ে গেছে যে তাদের নিজের বিবেক বিবেচনা কিংবা তাদের মননের আসলে আলাদা কোনো বিকাশ করার সুযোগ এখানে খুব একটা থাকছে না। বড় বিনিয়োগকারীরা ব্যবসা হিসাবে এই দেশের বিনিয়োগ, বা বিশেষ করে আমি যদি চলচ্চিত্রের কথাই বলি, চলচ্চিত্রে বিনিয়োগ করছেন না? আসলে অনেকে করছেন কিন্তু ভাইয়া, কিন্তু করে সেটা কন্টিনিউ করতে পারছেন না। অনেকে আসলে সৎ ইচ্ছা নিয়ে আসে, যে তাদের একটা ভালো ইচ্ছা থাকে যে আমি আসলে এখানে বিনিয়োগ করব এবং এখান থেকে আমার টাকাটা আমি উঠাবো বা আমি লাভের মুখ দেখবো। কিন্তু আমাদের কিন্তু মানে খুবই অসাধু মানুষ আছেন যারা আসলে কোনো কিছুকেই ঠিক মতো করেন না। তো দেখা যায় যে তাদের পাল্লায় যখন পড়েন তখন তারা কিন্তু আর আরেকটা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন না। এইটা আমি অনেক ভালো ভালো বিনিয়োগকারীদের সাথে ঘটতে দেখেছি, যে তারা চান যে এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করুক, তারা চান ভালো কাজ হোক, কিন্তু তাদের এখানে যখন তারা কাজ করতে আসেন, যেহেতু এখানে অনেক বেশি করাপশন আছে, তো তারা কি হয় ওই জায়গাটার মধ্যে ওই গোলকধাঁধায় পড়ে তারা আর কিন্তু এটাকে আরেকটা নেক্সট
প্রজেক্ট তারা আর ইনিশিয়েট করতে চান না। আর কিছু মানুষ আছে যারা কিন্তু কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছেন, কিন্তু তারা কি কাজ করছেন তারা নিজেরাও জানেন না এবং হুম। কেন করছেন এইটার কোনো প্রশ্নের উত্তর তারা জানেন না। সো তাদের কাছে প্রচুর টাকা আছে, শুধু টাকা থাকলে হবে না। আমি একটা জিনিস ভাইয়া খুবই অ্যাড করতে চাই, আমাদের এখানে প্রোডিউসার নিয়ে একটা খুব ভ্রান্ত ধারণা আছে। আমরা মনে করি আমার টাকা আছে, সো আমি একটা সিনেমা প্রডিউস করে ফেলবো। একজন প্রোডিউসারকে কিন্তু সবচাইতে বেশি আসলে শিল্পবোধ তার মধ্যে সবচাইতে বেশি থাকতে হবে। তার একটা প্রজেক্ট পিক করতে হবে যে প্রজেক্টটা তার ভিশনকে দেখানো যাচ্ছে এরকম একটা প্রজেক্ট, এবং সে তখন ইনভেস্টর জোগাড় করবে। কিন্তু আমাদের এখানে যারা ইনভেস্টর তারাই বেসিক্যালি প্রোডিউসিং মনে করছে যে তারাই প্রোডিউসার, কিন্তু এই জিনিসটা না আসলে। সো আমাদের হুম। এখানে কিন্তু ইনস্টিটিউশনেরও অভাব আছে ভাইয়া। আমাদের এখানে বুঝতে কিন্তু পারছি। ঐরকম প্রফেশনাল কোনো ট্রেনিং নাই যে আপনি ধরেন একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য আপনার কিন্তু একটা প্রফেশনাল মানে মানুষ লাগবে যারা আসলে ইন্ডাস্ট্রিটাকে রান করাবে। তো আমরা ওকে। এখানে সবাই হচ্ছে যার যার মতো শিখে জাস্ট দাঁড়ায় গেলাম যে আচ্ছা আমরা এটা করতেছি। এরকম করে তো আসলে হয় না। এরকম করে তো একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারে না আসলে। সো হুম। ইনস্টিটিউশনের উপরে একটা জোর দেওয়া উচিত যে আমাদের যারা এখানে কাজ করতে আসবে তাদের একটা ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে। তখন আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রির অনেক অনেক পরিবর্তন হবে এবং মানে করাপশন তো ডেফিনিটলি এটা যত তাড়াতাড়ি বন্ধ করা যাবে বা কমানো যাবে, মেবি বন্ধ তো হবে না হয়তো। কমানো গেলে সেটা ডেফিনিটলি আরো অনেক ভালো ভালো কিছু আমরা দেখব। বাদন, এবারের যে আমি প্রসঙ্গটি সেটির প্রশ্ন বা আলোচনার বিষয় প্রথমে আপনি শুরু করবেন, একই প্রসঙ্গে আসলে আফজাল ভাইকে আমরা শেষে শুনতে চাইবো। সেটি হচ্ছে অনুদানের চলচ্চিত্র। আমরা জানি যে চলচ্চিত্র নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের অনুদানের ব্যবস্থা আছে, কেউ কেউ সেই অনুদান নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেনও, কিন্তু এই অভিযোগটিও প্রায় শুনি সেটি বিশেষ কোনো রাজনৈতিক দল, অর্থাৎ এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগের মাইন্ডের যারা লোক আছেন তারা যদি আবেদন করেন তারা একটা ছবি পাবেন, সেই ছবি দিয়ে কোনো মতে ছবিটি শেষ করা হবে, ছবিটি শেষ করে কোনো মতে সেটি দিয়ে দেওয়া হবে। এইটি অনেকে সম্পর্কে একটু করেনও না ভাইয়া, সেটি অনেকে শেষও করেন না। সেই সম্পর্কে একটু আপনার মন্তব্য শুনতে চাইবো। আফজাল ভাইয়ের কাছেও একটু মন্তব্য শুনতে চাইবো যে অনুদানের চলচ্চিত্রের একাল আর সেকাল মানে আগে কিরকম ছিল এখন কিরকম। আগে বাঁধনকে শুনতে চাই। বাঁধন, অনুদানের চলচ্চিত্র নিয়ে আপনার মতামত। আচ্ছা, আমি আগের ব্যাপারটা জানি না, বাট না, আমি আগেরটা আফজাল ভাই রিসেন্ট বলুক, মানে আমি আপনি আমার এখনকারটাই বলেন। হ্যাঁ, হ্যাঁ, আমার জীবনের মাত্র ৪-৫ বছর হয়েছে আমি খুব মনোযোগী হয়েছি যে আসলে আশেপাশে কি হচ্ছে এটা আমি দেখতে চাই। হুম। তো সেটা দেখতে গিয়ে আমি দেখলাম যে অনুদানে কিছু চলচ্চিত্র আছে যেগুলো অসাধারণ, যেগুলো খুবই ভালো ডিরেক্টররা পাচ্ছেন, খুবই ভালো কাজ করছেন এবং তারা রিলিজ করছেন। কিন্তু কিছু, কিছু প্রজেক্ট আছে যেটা খুবই প্রশ্নবিদ্ধ এবং অনেক সময় সেগুলো আবার পুরস্কারও পেয়ে যাচ্ছে, সেটাও প্রশ্নবিদ্ধ। সো অনেক প্রশ্নবিদ্ধ জায়গা কিন্তু থেকে যায় এবং অনুদানের জায়গাটায় যদি একটা ইয়াং ছেলে-মেয়ে মানে ওরা যদি আসলে কাজ করার সুযোগটা পেত এবং সত্যি, সত্যি আসলে বিবেচনা করেই অনুদানের আ জায়গায় করাপশনটা কম থেকে যদি আসলে অনুদানটা দেয়া হতো, তাহলে অনেক, অনেক, অনেক ভালো, ভালো প্রজেক্ট কিন্তু মানে ফিল্ম এট লিস্ট বাংলাদেশে আসতো। এটা আমি বিশ্বাস করি। কারণ আমি লাস্ট ৪-৫ বছরে আমি যেটা দেখেছি যে যেইটা ভালো হয় সেটা খুব ভালো হয় এবং কিছু, কিছু চলচ্চিত্র কাজও হয় না। ওগুলো টাকা আবার ফেরত নিতে হয়, কেস করতে হয়। মানে অদ্ভুত ঘটনা। তো তারা এইরকম ইরেসপনসিবল মানুষকে তারা কাজটা দেনই কিভাবে? যখন এটার মানে অনুমোদন দেয়া হয়, মানে এটা যখন অনুদান দেয়া হয় তখনই তাদের কি বিবেচনায় দেয়া হয় সেটা নিয়ে তো বিশাল এক প্রশ্ন থেকে যাচ্ছে আসলে। কিন্তু এই জায়গাটা যদি অনেক বেশি ক্লিয়ার হতো, যদি সত্যি, সত্যি যারা অনুদান পাওয়ার আ জন্য এলিজিবল তারাই পেতেন, তাহলে আমার মনে হয় যে আরো অনেক ভালো, ভালো প্রজেক্ট আসলে বাংলাদেশে হতো। খুব, খুব ভালোভাবে হতো।